তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 3 পেপার অর্থাৎ পলিটিক্যাল থিওরি অ্যাপ্রোচ অ্যান্ড ডিবেট এই পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এছাড়া তোমাদের একটি মডেল প্রশ্নপত্র বা মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ বাংলায় সাজেশন এবং মক টেস্টের প্রশ্নপত্র তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকছে। প্রথমে তোমরা মডেল প্রশ্নপত্রটা দেখে নাও। এর আগে আমি তোমাদের ডিএসসিসি 4 যে পেপার, গতকালকে আমি ডিএসসিসি 4 পেপারটা দিয়েছিলাম, আজকে তোমরা ডিএসসিসি 3 পেপারটা ভালো করে বুঝে নাও। দেখো এখানে প্রথমেই তোমাদের 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। 5 নম্বরের প্রশ্ন যেগুলো আমি রেখেছি দেখো, 5 নম্বরের প্রশ্ন আছে র্যাডিক্যাল নারীবাদ, তারপরে আছে উত্তর আচরণবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, গ্রামসির সুশীল সমাজ, তারপর ভিত্তি ও ঔপরিষদের সম্পর্ক, ভিত্তি ও ঔপরিষদের সম্পর্ক, এগুলো আমি 5 নম্বরের প্রশ্ন হিসাবে রাখলাম। এবার মডিউল 1 থেকে বড় প্রশ্ন দেখে নাও। বড় প্রশ্ন হচ্ছে ডেভিড ইস্টনের ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গি আলোচনা করো, রাষ্ট্রবিজ্ঞানে এই দৃষ্টিভঙ্গির গুরুত্ব কতখানি। দেখো তোমাদের এই মক টেস্টের প্রশ্নপত্র আলোচনার পরেই আমি তোমাদের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব, ভালো করে মনোযোগ সহকারে বুঝে নাও। দেখো তারপরের প্রশ্ন আছে রাষ্ট্রবিজ্ঞানের আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, একে কেন পদ্ধতিগত বিপ্লব বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়েই তোমাদের কিন্তু মক টেস্টের প্রশ্নপত্রটা রেডি করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন 10 নম্বরের যে দুটো প্রশ্ন লিখতে হয়, 10 নম্বরের প্রশ্নের মধ্যে দেখো নয়া উদারনীতিবাদ, নয়া উদারনীতিবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি, নয়া উদারনীতিবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে আছে অ্যালমন্ডের কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অ্যালমন্ডের কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি। তারপরে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে আছে মার্ক্সীয় দ্বান্দ্বিক বস্তুবাদ তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। মার্ক্সীয় দর্শনে এই তত্ত্বের গুরুত্ব অর্থাৎ মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদের কথা এখানে কিন্তু বলা হচ্ছে। তারপরের প্রশ্ন গ্রামসির আধিপত্যের তত্ত্বটি আলোচনা করো, গ্রামসি কিভাবে রাষ্ট্র ও সুশীল সমাজের সম্পর্ক ব্যাখ্যা করেছেন, গ্রামসি কিভাবে রাষ্ট্র এবং সুশীল সমাজের সম্পর্ক ব্যাখ্যা করেছেন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন 10 নম্বরের প্রশ্ন আছে, সেখানে 10 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, মার্ক্সীয় তত্ত্বে উদ্বৃত্ত মূল্য এর ধারণাটি ব্যাখ্যা করো, মার্ক্সীয় তত্ত্বে উদ্বৃত্ত মূল্য এর ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হচ্ছে বিপ্লব সম্পর্কে লেনিন ও মাও জেদংয়ের তত্ত্বের মূল পার্থক্য, বিপ্লব সম্পর্কে লেনিন ও মাও জেদংয়ের তত্ত্বের মূল পার্থক্য। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। তোমরা সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি। এরপরেই তোমাদের আমি সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো মক টেস্টের প্রশ্নপত্র বুঝে গেলে এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও এই ডিএসসিসি 3 পেপার থেকে। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমেই দেখো মডিউল 1, মডিউল 1 থেকে 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, বিশেষ করে যেগুলো 3টে স্টার দেওয়া প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো কোনোভাবেই স্কিপ করা যাবে না বা বাদ দেওয়া যাবে না। প্রথম প্রশ্ন ডেভিড ইস্টনের ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে অ্যালমন্ডের কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি আলোচনা করো। আশা করি এই দুটি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়েই যাবে। পরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানী আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো, একে কেন পদ্ধতিগত বিপ্লব বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে নয়া উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, সমকালীন রাজনীতিতে এর প্রাসঙ্গিকতা কী। কী বললাম, নয়া উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, সমকালীন রাজনীতিতে এর প্রাসঙ্গিকতা কী। পরের প্রশ্ন হচ্ছে সামাজিক কল্যাণকামী রাষ্ট্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, সামাজিক কল্যাণকামী রাষ্ট্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন আইনি প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা করো, আইনি প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা করো। এবারে তোমাদের 5 নম্বরের প্রশ্ন, মডিউল 1 থেকে 5 নম্বরের জন্য দেখবে র্যাডিক্যাল নারীবাদ দেখবে, তারপরে উদারনীতিবাদের মূল নীতিসমূহ, উত্তর আচরণবাদ, তারপরে হচ্ছে উত্তর উপনিবেশবাদ দৃষ্টিভঙ্গির মূল কথা, তারপরে আছে পিতৃতন্ত্রের ধারণা, নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন।
এবং অতিরিক্ত দুটো প্রশ্ন দেওয়া আছে, সেখানে একটা হচ্ছে নীতিমানবাচক ও অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গির পার্থক্য, আরেকটা হচ্ছে লিঙ্গ এবং জেন্ডারের মধ্যে পার্থক্য। এবারে মডিউল টু এ আলোচনা করব। তার আগে বলি, তোমাদের মডিউল 1 থেকে কয়েকটি বড় প্রশ্নের উত্তরও আজকে তোমাদের আমি দেখাতে চাইছি, অর্থাৎ কিভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো গুছিয়ে লিখবে সেটাও তোমাদের আমি দেখাবো। ধৈর্য ধরে সম্পূর্ণ ক্লাসটা তোমরা একটু দেখে নাও। দেখো, মডিউল 2 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, লেনিন সম্পর্কে, দেখো বিপ্লব সম্পর্কে লেনিন ও মাও জেদংয়ের তত্ত্বের তুলনামূলক আলোচনা। ঠিক আছে, বিপ্লব সম্পর্কে লেনিন এবং মাও জেদংয়ের তত্ত্বের তুলনামূলক আলোচনা। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে মার্ক্সীয় দ্বান্দ্বিক বস্তুবাদ তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। মার্ক্সীয় দ্বান্দ্বিক বস্তুবাদ তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, মার্ক্সীয় তত্ত্বে বিচ্ছিন্নতা এর ধারণাটি ব্যাখ্যা করো। মার্ক্সীয় তত্ত্বে বিচ্ছিন্নতার ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে মার্ক্সের উদ্বৃত্ত মূল্যের তত্ত্বটি আলোচনা করো। গ্রামসির আধিপত্যের তত্ত্বটি আলোচনা করো। রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যতা বিষয়ে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তারপরের প্রশ্ন, লেনিনের পার্টির তত্ত্ব বা গণতান্ত্রিক কেন্দ্রিকতার তত্ত্ব আলোচনা করো। পার্টির তত্ত্ব বা গণতান্ত্রিক কেন্দ্রিকতার তত্ত্ব আলোচনা করো। এবারে আছে দেখো 5 নম্বরের প্রশ্ন। এই মডিউল থেকে 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। এই মডিউল থেকে 5 নম্বরের প্রশ্ন আছে ঐতিহাসিক বস্তুবাদ, শ্রেণী ও শ্রেণী সংগ্রাম, তারপরে হচ্ছে গ্রামসির পুরো সমাজ ও সুশীল সমাজ, নেক্সট হচ্ছে লেনিন ও রোজা লুক্সেমবার্গের বিতর্কের মূল বিষয়, নেক্সট হচ্ছে ভিত্তি উপরিষদের সম্পর্ক, তারপরে আছে দেখো সর্বহারার একনায়কত্ব, অতিরিক্ত প্রশ্ন দেওয়া হয়েছে, এবং সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের তত্ত্ব। এবারে তোমরা কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর দেখে নাও, কিভাবে তোমরা গুছিয়ে অ্যান্সারগুলো লিখতে পারবে। এবারে তোমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর দেখে নাও, কিভাবে অ্যান্সার লিখতে হয়। যেমন ডেভিড স্টোনের ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গির অ্যান্সারটা দেখো। আমি খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা একটু পড়ে দেখবে যে কিভাবে উত্তরের কোয়ালিটিগুলো লেখা আছে। যেমন এখানে ইনপুট কাকে বলে সেটা দেয়া আছে, ঠিক আছে। তারপরে রূপান্তর প্রক্রিয়া, এইভাবে প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়া আছে এবং তার সঙ্গে সঙ্গে ডায়াগ্রাম অর্থাৎ ছবি ব্যবহার করা হয়েছে যাতে তোমরা ফুল মার্কস পেতে পারো পরীক্ষায়, ঠিক আছে। আর আরেকটা বিষয় বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, তবে এই সেমিস্টার থেকে তো তোমরা অ্যাডমিশন নিতে পারবে না, পরের সেমিস্টার অর্থাৎ 4th সেমিস্টার থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এবং এই সেমিস্টারে তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অর্থাৎ এই ধরনের পিডিএফ নোটস কিনতে চাইছো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবং যাদের কাছে অলরেডি নোটস আছে এবং তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পড়ে নিয়েছো, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল নয়। যারা এখনও এই প্রশ্নের উত্তরগুলো রেডি করতে পারোনি বা সেভাবে তোমাদের কাছে নোটসপত্র নেই, কারণ এখন তো যা সিলেবাস, কম সময়ের মধ্যে বই থেকে একটা স্টুডেন্টের পক্ষে নোট তুলে পড়া অসম্ভব ব্যাপার। তাই তোমাদের যাদের কাছে নোটস নেই, তোমরা অবশ্যই স্টাডি মেটেরিয়ালটা পারচেস করে নেবে। এবং যাদের কাছে অলরেডি নোটস আছে এবং তোমরা সেই টপিকগুলো পড়ে নিয়েছো অলরেডি, তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার নেই। তোমরা কেবলমাত্র মক টেস্টের প্রশ্নপত্র এবং সাজেশনটা ফলো করলেই হবে এবং আমাদের অ্যান্সারের কোয়ালিটিটা দেখে নাও। পরবর্তীকালে তোমরা পরের সেমিস্টারে নোটস নিতে পারবে যদি ভালো লেগে থাকে আমাদের অ্যান্সারের কোয়ালিটি। এবারে তোমাদের 3 নম্বরের যে প্রশ্ন ছিল, 3 দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানে আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্য আর গুরুত্ব, একে পদ্ধতিগত বিপ্লব বলা যায় কিনা। এই প্রশ্নের উত্তরটা এবারে তোমরা দেখো। এই প্রশ্নের উত্তরটা দেখো, আমি খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি। এই প্রশ্নের উত্তরটা তোমরা এবারে দেখে নাও। এইভাবে তোমাদের অ্যান্সারগুলো লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, এইভাবে লিখতে হবে। এবং পদ্ধতিগত বিপ্লব বলা যায় কি না, এই পোর্শনটা কিন্তু তোমাদের কেবলমাত্র 10 নম্বর বা 5 নম্বরেও প্রশ্ন হিসাবে দিয়ে দিতে পারে, ঠিক আছে। এইভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো গুছিয়ে লিখবে, ভালো করে দেখে নাও। এইভাবে তোমাদের লিখতে হবে, সমালোচনা অ্যাড করতে হবে, যে অ্যান্সারগুলোর সমালোচনা দরকার সেই অ্যান্সারগুলোর সমালোচনা অ্যাড করতে হবে। দেখে নাও তোমরা, আমি দেখাচ্ছি। তারপরে নয়া উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য এবং সমকালীন রাজনীতিতে এর প্রাসঙ্গিকতা, 4 নম্বরের যে প্রশ্ন, 4 দাগের যে প্রশ্ন, তার অ্যান্সার তোমরা দেখো। এই হচ্ছে 4 দাগের প্রশ্নের অ্যান্সার। এবং তোমাদের 3টে পেপারেরই স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি আছে। তোমরা চাইলে 3টে পেপারেরই স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো বা একটা পারচেস করে দেখতে পারো আমাদের কোয়ালিটি কী আছে, তারপরে বাকিগুলো পারচেস করতে পারো। এবং 5 নম্বরে তোমাদের দেখাই 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার কীভাবে লিখবে। দেখো, যেমন র্যাডিক্যাল নারীবাদ আছে, র্যাডিক্যাল নারীবাদ এইভাবে তোমাদের লিখতে হবে, ঠিক আছে।
এইভাবে লিখতে হবে। আর যদি পড়ে দেখো তাহলে বুঝতে পারবে যে কত উন্নত মানের এবং সহজ ভাষায় লেখা আছে। যে বিংশ শতাব্দীর 60-এর দশকে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে নারী আন্দোলনের যে দ্বিতীয় তরঙ্গ শুরু হয়, তার অন্যতম প্রধান ও বৈপ্লবিক ধারা হলো র্যাডিক্যাল নারীবাদ বা অমূল নারীবাদ। এইভাবে তোমাদের প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। দেখে নাও, দেখো উদারনীতিবাদের মূলনীতি সমূহ, এটা লেখা আছে, দেখো উদারনীতিবাদের মূলনীতি সমূহ। এইভাবে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে।